বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হলিউডের নতুন মুভি ফিউরাসা এ ম্যাড ম্যাক্স সাগা। এবং এই মুভিটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষার মাধ্যমে রিলিজ হয়ে গিয়েছে এবং এই ভিডিওতে আমরা এই মুভির পুরো স্টোরিকে একেবারে ভালোভাবে এক্সপ্লেন করব। এবং বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমরা এই মুভির স্টোরিকে খুবই ভালোভাবে এক্সপ্লেন করব এবং সহজ সরল ভাষার মাধ্যমে এই মুভির সমস্ত ইভেন্টগুলোকেও একেবারে জানার চেষ্টা করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। ফিউরাসা ম্যাড ম্যাক্স মুভিটি সাল 2015তে আসা ম্যাড ম্যাক্স মুভির সেকেন্ড পার্ট এবং ওই মুভির মধ্যে যে ফিউরাসা ক্যারেক্টারকে দেখানো হয়েছিল এই মুভিতে তারই পুরো স্টোরিকে একেবারে এখানে দেখানো হয়েছে। এই জন্যই আমি চাই ফিউরাসার কাহিনীকে জানার আগে ভালোভাবে আপনাদের ম্যাড ম্যাক্সের পুরো দুনিয়াকে জানা উচিত। আসলে এই সমস্ত মুভির মধ্যে যে দুনিয়াকে আমাদেরকে দেখানো হয়েছে সেটি আজ থেকে অনেকটাই ফিউচারের দুনিয়া এবং এই ফিউচারের দুনিয়ার মধ্যে সবকিছু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আসলে মানুষ যখন ধীরে ধীরে অনেকটাই বেশি পরিমাণে ডেভেলপ হয়ে গিয়েছিল তখন মানুষ নিজেদের জন্য অনেক শক্তিশালী হাতিয়ারকে একেবারে বানিয়ে নিয়েছিল এবং পরে ওই সমস্ত হাতিয়ারের জন্য একেবারে লড়াই শুরু হয়ে যায় এবং ওই লড়াইয়ের মধ্যে মানুষেরা একে অপরকে মারার সাথে সাথে পুরো দুনিয়াকেও একেবারে ধ্বংস করে দেয়। অর্থাৎ এই দুনিয়াটা হলো একটি পোস্ট অ্যাপোক্যালিপসের দুনিয়া। এই জন্য এই দুনিয়ার মধ্যে খুবই কম মানুষই এক্সিস্ট করে, এমনকি এই দুনিয়ার মধ্যে কিছুই নেই। সব জায়গার মধ্যে শুধুমাত্র মরুভূমি রয়েছে, এখানে কোনো প্রকারের চাষও হয় না, এমনকি এই দুনিয়ার মধ্যে খাবার এবং জলও পাওয়া যায় না। এই জন্য এই দুনিয়ার মধ্যে বাকি যেই সমস্ত মানুষেরা রয়েছে তারা খুবই কষ্টের সাথে নিজেদের জীবনযাপনকে কাটাচ্ছে এবং এখানে আমাদেরকে একটি এরিয়াকে দেখানো হয় যে এরিয়ার নাম হলো ওয়েস্টল্যান্ড। এই এলাকাটা অনেকটাই বেশি পরিমাণে খোঁড়াতে পরিপূর্ণ, কিন্তু এই স্পেশাল এরিয়াটাকে বড় বড় পাথরের সাহায্যে একেবারে বানানো হয়েছে যেটিকে ওয়েস্টল্যান্ডের সিটল্যান্ডও বলা হয় এবং সিটাডেলের অর্থ হলো কেল্লা। এবং সিটাডেলার এলাকার মধ্যে ইমমর্টাল জো নামক একটি মানুষ বসবাস করে যে সিটাডেলের সাথে সাথে সে পুরো ওয়েস্টারল্যান্ডের উপরেও একেবারে নিজের রাজত্ব চালিয়ে যায়। এই জন্য ওয়েস্টারল্যান্ডের মধ্যে যেই সমস্ত মানুষেরা বসবাস করে তারা এই মানুষটিকে নিজেদের লিডার এবং মাসিয়া মনে করে এবং এই ইমমর্টাল জো মানুষটি কোন রকম ভালো মানুষ নয় এবং এই মানুষটি খুবই একটি খারাপ মানুষ। যেহেতু সে এলাকাকে পুরোভাবে নিজের রুল চালিয়ে থাকে এই জন্য পুরো ওয়েস্টারল্যান্ডের মধ্যে তারই সমস্ত প্রকার অর্ডার চলে। এসব ছাড়াও ইমমর্টাল জোয়ের কাছে জলও রয়েছে, যেই জলকে সে আন্ডারগ্রাউন্ড থেকে একেবারে বার করে। এসব ছাড়াও তার কাছে অনেকটাই বেশি পরিমাণে খাবারও রয়েছে, যেই খাবারকে সে নিজের এলাকা সিটাডেলের মধ্যে একেবারে উৎপন্ন করে থাকে। এসব ছাড়াও তার কাছে অনেকগুলো সোলজারও রয়েছে, এমনকি তার কাছে অনেকটাই বেশি পরিমাণে ভেহিকেলও রয়েছে। এসব ছাড়াও তার কাছে অনেক বেশি পরিমাণে অস্ত্রও রয়েছে, এমনকি সে সিটাডেলের মধ্যে নিজের সমস্ত প্রকারের নিয়ম কানুনকেও একেবারে তৈরি করে দিয়েছে। এসব ছাড়াও ইমমর্টাল জোয়ের অনেকগুলো বাচ্চাও রয়েছে, যার মধ্যে তার বেশিরভাগ ছেলে রয়েছে। এসব ছাড়াও তার কাছে অনেকগুলো ওমেন্স রয়েছে যেগুলোকে সে জোর করে একেবারে নিজের ওয়াইফ বানিয়েছে এবং তাদের কাছ থেকে সে নতুন নতুন বাচ্চাকেও একেবারে রিপ্রোডিউস করে। ইমমর্টাল জো আসলে খুবই একটি মোটা মানুষ এবং খারাপ এনভায়রনমেন্টে থাকার কারণে তার শরীরও অনেকটাই বেশি পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছে, এমনকি তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছে যে যার ফলে সে এখন ঠিকভাবে শ্বাস নিতেও পায় না। এই জন্য সে একটি স্পেশাল টাইপের মেশিনকেও একেবারেই ব্যবহার করে, যে মেশিনটি তার বডির সাথে পুরোভাবে অ্যাটাচ রয়েছে, যার ফলে সে এই মেশিনটির সাহায্যে শ্বাস নিতেও পারে। যেমনটা আমরা জেনেছি তার কাছে অনেকগুলো ছেলে রয়েছে, কিন্তু এরপরেও সে সুখী নয়, কারণ মোটান জো মনে করে তার কোন রকম ছেলেই পুরোভাবে একটি হেলদি ছেলে নয়। এই জন্য সে যে সমস্ত ওমেনগুলোকে একেবারে বন্দি করে রাখে তাদেরকে সে একটু মাত্র ফ্রিডম দেয় না, কিন্তু সে তাদেরকে খাওয়ার এবং জল দেয় এবং তাদের কাছ থেকে বাচ্চাকে একেবারে রিপ্রোডিউস করায় এবং সে তাদের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত এই বেবিকে প্রডিউস করাবে যতক্ষণ পর্যন্ত ইমমর্টাল জো একটি হেলদি বাচ্চাকে পাচ্ছে, একটি পিওর হেলদি বাচ্চা। যখনই ইমমর্টাল জো খুবই একটি হেলদি বাচ্চা একেবারে পেয়ে যাবে তখনই সে তাকে নিজের সাকসেসরও বানাবে, যার ফলে তার ওই হেলদি বাচ্চাটি তার লেগেসিকে একেবারে চালিয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সিটাডেল এবং পুরো ওয়েস্টারল্যান্ডের উপরে রাজত্ব চালিয়ে যাবে এবং সিটাডেলের আশেপাশে থাকা মানুষের অবস্থা অনেকটাই বেশি পরিমাণে খারাপ হয়ে থাকে, কারণ মোটান জো পুরো দিনের মধ্যে তাদেরকে খুবই কম পরিমাণে খাওয়ার এবং খুব কম পরিমাণে জল দেয় এবং এই খাবারের জন্যই তারা শুধুমাত্র বেঁচে থাকতে পারে। কিন্তু তারা বেঁচে থেকেও একেবারেই তারা ছটপট
করে। এবং যেমনটা আমরা জেনেছি ইমর্টাল জোয়ের কাছে খুবই বড় একটি আর্মি রয়েছে এবং তার ওই আর্মির মধ্যে যে সমস্ত সোলজার গুলো রয়েছে সে তাদেরও ব্রেনকে একেবারে ওয়াচ করে রেখেছে এবং সে তাদেরকে এমনটাই মনে করা ইমর্টাল জো হলো তাদের মাসিয়া এবং তারা যদি ইমর্টাল জোয়ের সমস্ত আদেশকে একেবারে পালন করে তাহলে তারা একেবারে ওয়ালহেলাকেও একেবারে পেয়ে যাবে। আসলে ওয়ালহেলা হলো গ্রিক মাইথোলজির অনুসারে স্বর্গ এবং যেহেতু ইমর্টাল জো এই সমস্ত সোলজারের মাইন্ডকে এইভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে এই জন্য তার সমস্ত সোলজার তার জন্য একেবারে মারা যেতেও পারে। ইমর্টাল জোয়ের কাছে তার সোলজার থাকার সাথে সাথে তার কাছে অনেক বড় বড় গাড়ি এবং শক্তিশালী অস্ত্রও রয়েছে এবং এটা স্বাভাবিক এই সমস্ত বড় বড় গাড়িগুলোকে চালানোর জন্য পেট্রোলেরও খুবই বেশি পরিমাণে দরকার, অর্থাৎ খুবই বেশি পরিমাণে ক্রুড অয়েলের দরকার। এই জন্য ইমর্টাল জোয়ের সিটাডেলের পাশে খুবই বড় একটি অয়েলের পাম্প রয়েছে এবং এই এরিয়াকেই বলা হয় গ্যাস টাউন এবং এই গ্যাস টাউনের কাছ থেকে ইমর্টাল জো নিজের গাড়ির সমস্ত প্রকার পেট্রোলকে একেবারে পেয়ে থাকে এবং এই গ্যাস টাউনটিও ইমর্টাল জোয়ের কাছেই একেবারে বন্দী রয়েছে। এই জন্য এই পুরো এরিয়াটাকেও তার পুরো সোলজার একেবারে প্রোটেক্ট করে থাকে এবং খুবই বেশি পরিমাণে দরকার হলে তারা ওই অয়েলকে ব্যবহার করেও থাকে। এমনকি তার সিটাডেলের পাশে আরেকটিও জায়গা রয়েছে যেই জায়গার নাম হলো বুলেট ফার্ম এবং এই জায়গার মধ্যেও ইমর্টাল জোয়েরই আধিপত্য চলে এবং এই জায়গার মধ্যে ইমর্টাল জো নিজের সমস্ত ধরনের হাতিয়ার এবং সমস্ত ধরনের ইকুইপমেন্টকে সে একেবারেই বানিয়ে থাকে এবং এই তিনটি জায়গায় পুরোপুরিভাবে ইমর্টাল জোয়েরই আধিপত্যে চলে। যেহেতু ইমর্টাল জোয়ের কাছে পুরো একটি আইল্যান্ড রয়েছে এই জন্য কিছুটা আগে আরো অনেকগুলো জায়গা রয়েছে যার মধ্যে দুটি জায়গাকে আমাদেরকে খুবই উইজল্যান্ডের কাছে দেখানো হয়েছে এবং এই দুটো জায়গা খুব দূরে তো নেই কিন্তু এরপরও ইমর্টাল জোয়ের ওই আইল্যান্ড থেকে অনেকটাই দূরে রয়েছে এই দুটো জায়গা এবং এই দুটো জায়গার মধ্যে প্রথম জায়গাটির নাম হলো গ্রিন প্লেস অফ মেনি মাদার, যেটিকে মুভির মধ্যে সিম্পলি গ্রিন প্লেস বলা হয়েছিল এবং এরপরে যে জায়গাটি রয়েছে সেটি অনেকটাই দূরে রয়েছে এবং ওই জায়গাটি খুবই বেশি পরিমাণে খোঁড়াতে পরিপূর্ণ যার ফলে ওখানের মানুষেরা অনেকটাই বেশি পরিমাণে জঙ্গলি এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এমনকি তাদের কাছে অনেকগুলো বাইকসও রয়েছে এবং ওখানে তাদের যে লিডারটি রয়েছে তার নাম হলো ডেমনস্ট্রাস এবং এই ক্যারেক্টারটিকে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে এই ক্যারেক্টারটি হলো আমাদের থর অর্থাৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গড অফ থান্ডার, অর্থাৎ এই অ্যাক্টরের নাম হলো ক্রিস হ্যামসওয়ার্থ এবং এই মুভির মধ্যে সে ভিলেনের চরিত্রকে একেবারে পালন করেছে অর্থাৎ ডেমনস্ট্রাস এই মুভির মধ্যে একটি ভিলেন। বন্ধুরা এখনো পর্যন্ত আমি আপনাদেরকে ম্যাড ম্যাক্সের দুনিয়ার সম্পর্কে সবকিছুকে একেবারে ভালোভাবে বলে দিয়েছি। এবার ফিউরিসা এই ম্যাড ম্যাক্স মুভির কাহিনীকে শুরু করা যাক। বন্ধুরা এই মুভি স্টার্টিং হয় গ্রিন প্লেস থেকে, অর্থাৎ মুভিটি ওখান থেকে শুরু হয় যেখানে ফিউরিসা বসবাস করে এবং এখানে আমরা দেখতে পাই ফিউরিসা অনেকটাই বেশি পরিমাণে ছোট এবং সে তার আরেকটি বান্ধবীর সাথে এখানে একেবারে খেলাধুলা করছিল কিন্তু তারা খেলাধুলা করতে করতে তারা নিজেদের জায়গা থেকে অনেকটাই দূরে চলে যায় এবং অনেকটা দূরে চলে যাওয়ার পর ফিউরিসার ওই ফ্রেন্ডটি বলতে থাকে যে তারা নিজেদের বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছে এবং এতটা দূরে আসা তাদের জন্য অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হতে পারে। এই জন্যই তাদের খুব তাড়াতাড়ি উচিত তাদের ঘরে যাওয়া, কিন্তু ফিউরিসা তার কথাকে না শুনে সে ঘুরতে ঘুরতে আর অনেকটাই দূরে চলে যায় এবং সে অনেকটাই দূর পর্যন্ত চলে আসার পর সে দেখতে পায় সে পুরোভাবে একটি খোঁড়াপূর্ণ জায়গার মধ্যে চলে এসেছে এবং ওই খোঁড়াপূর্ণ জায়গার মধ্যে অনেক মানুষই ছিল যারা বেসিক্যালি ডেমনস্ট্রাসের লোক অর্থাৎ আমাদের থর ভাইয়ের লোক এবং এরপরেই তারা যখন ছোট ফিউরিসাকে দেখতে পায় তখনই তারা ফিউরিসাকে একেবারে ক্যাপচার করে নেয় এবং তারা তাকে একেবারে বাইকের মধ্যে বসিয়ে তারা ফিউরিসাকে ডেমনস্ট্রাসের কাছে নিয়ে যায়। অন্যদিকে পিছন দিক থেকে ফিউরিসার মা জানতে পেরে যায় তার মেয়ে অনেকটাই আগে গিয়ে একেবারে হারিয়ে গিয়েছে এবং তার মেয়েকে সে খুঁজতে খুঁজতে সে জানতে পেরে যায় তার মেয়েকে কয়েকটি লোক একেবারে বন্দি করেছে বলে এবং এটিকে দেখে ফিউরিসার মাও তাদের পিছু করতে থাকে। কিন্তু এখানে ডেমনস্ট্রাসের লোকেরা ফিউরিসাকে খুব তাড়াতাড়ি ডেমনস্ট্রাসের কাছে নিয়ে যাচ্ছিল, এমনকি রাস্তার মধ্যে ফিউরিসা এখান থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু যেহেতু সে অনেকটাই বেশি পরিমাণে ছোট ছিল এই জন্যই সে ডেমনস্ট্রাসের লোকের হাত থেকে একেবারে পালাতে পারেনি, যার ফলে ডেমনস্ট্রাসের লোকেরা ফিউরিসাকে ধরে একেবারে তাদের এরিয়ার মধ্যে নিয়ে চলে যায় এবং ওখানে আমরা জানতে পারি ডেমনস্ট্রাসের ওই সমস্ত লোকেরা যারা ফিউরিসাকে একেবারে ধরে নিয়ে যাচ্ছিল তারা একেবারে মারা গিয়েছে কারণ ফিউরিসার মা পিছন দিক থেকে তাদের সবাইকে একেবারে মেরে দিয়েছে। কিন্তু যে লোকটি সব থেকে আগে ছিল অর্থাৎ যার কাছে ফিউরিসা ছিল সে খুব তাড়াতাড়ি নিজের এরিয়ার মধ্যে ঢুকে যায় এবং তার এখানে উদ্দেশ্য ছিল সে তাড়াতাড়ি নিজের লিডার ডেমনস্ট্রাসের কাছে সব থেকে প্রথমে যাবে এবং সে এই বাচ্চাটিকে তাকে একেবারে দিয়ে দিবে এবং সে বলবে এমন একটি জায়গার কথা যেখানে অনেকটাই বেশি পরিমাণে ওমেন বসবাস করে এবং এই কথাটি ফিউরিসাও জানতো এবং যেহেতু ফিউরিসার জায়গার লোকেশন একেবারে রিভিল না হয়ে যায়
যায়। এই সময় ফিউরিয়াসা একটি চালাকি করে। ফিউরিয়াসা যখন বাইকের মধ্যে যাচ্ছিল তখনই সে একটি চেনকে দেখতে পায় এবং সে খুব তাড়াতাড়ি ওই চেনকে ওই লোকটির গলার মধ্যে একেবারেই ঝুলিয়ে দেয়। এবং যেহেতু গাড়িটি একেবারে চলছিল এর ফলে ওই চেনটি গাড়ির চাকার মধ্যে একেবারেই ঢুকে যায়, যার ফলে যেই লোকটি ফিউরিয়াসাকে একেবারে নিয়ে যাচ্ছিল তার গলার মধ্যেও একটি বড় কাট হয়ে যায় এবং ওই কাট হয়ে যাওয়ার পর সে আর কিছুই বলতেও পারে না। এবং যেহেতু সে নিজের এরিয়ার মধ্যে পৌঁছে গিয়েছিল এই জন্য ওই এলাকার মধ্যে ডেমনট্রাসের অনেকগুলো লোকও ছিল। এই জন্যই তারা ফিউরিয়াসাকে একেবারে তুলে নেয় এবং তারা ফিউরিয়াসাকে ডেমনট্রাসের একেবারে টেন্টের মধ্যে নিয়ে যায়। এবং এরপরে ডেমনট্রাসও বুঝতে পেরে যায় যে অর্থাৎ ওই ছোট বাচ্চাটি অর্থাৎ ফিউরিয়াসা কোথা থেকে এসেছে সেটি শুধুমাত্র সেই জানে। এই জন্য ডেমনট্রাসা ওখানে খুবই বেশি পরিমাণে একটি চালাকি করে এবং এই জন্যই সে ফিউরিয়াসাকে বলে সে কালকের দিনই তাকে একেবারে তার ঘরের মধ্যে ছেড়ে দিবে এবং ততক্ষণ পর্যন্ত সে এই এরিয়ার মধ্যে থেকে সে এই এলাকার মধ্যে খুবই ভালোভাবে রেস্ট নিতে পারে এবং এখানে সে সবকিছুকে একেবারে খেতেও পারে। কিন্তু এখানে ডেমনট্রাসের প্ল্যান ছিল সে ফিউরিয়াসাকে একেবারেই তার ঘরে ছাড়ার জন্য যাবে এবং এরপরে তারা ওই লোকেশনকে একেবারে জেনে গিয়ে তারা ওই এলাকার মধ্যে থাকা সমস্ত ওমেনকেও একেবারে তুলে নিবে। এসব ছাড়াও ডেমনট্রাসা এটা মনে করতো ফিউরিয়াসা যেই জায়গা থেকে এসেছে সেখানে অনেক বেশি পরিমাণে সবুজ গাছপালা রয়েছে, এই জন্য ওখানে অনেকটাই বেশি পরিমাণে খাওয়ার এবং জলও পাওয়া যাবে। এই জন্য ডেমনট্রাসের ওই জায়গার মধ্যে যাওয়া খুবই বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং এরপরে ডেমনট্রাস তার সোলজার গুলোকে বলে ফিউরিয়াসাকে ভালোভাবে লক্ষ্য রাখার জন্য। এবং এরপরে ডেমনট্রাসের লোকেরা ফিউরিয়াসাকে একটি টেন্টের মধ্যে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন ধরনের খাবার এবং জল খাওয়াতে থাকে। কিন্তু এরপরে আমরা দেখতে পাই ওই টেন্টের মধ্যে ফিউরিয়াসার মা একেবারেই চলে আসে, যে ওখানে সমস্ত সোলজারকে মেরে ওখান থেকে নিজের মেয়ে ফিউরিয়াসাকে নিয়ে চলে যায়। এবং এরপরে ফিউরিয়াসার মা ওখান থেকে একটি বাইককে নিয়ে ফিউরিয়াসাকে ওই বাইকের মধ্যে বসিয়ে ওখান থেকে একেবারে চলে যেতে থাকে। কিন্তু তারা ওখান থেকে চলে যাওয়ার পরেই ডেমনট্রাস ওখানে সমস্ত কথাকে একেবারে জানতে পেরে যায়। এই জন্য ডেমনট্রাস তার সমস্ত লোককে নিয়েই তাদের পিছু করতে থাকে এবং ওই খোলা জায়গার মধ্যে তাদেরকে অনেকটাই বেশিক্ষণ ধরে পিছু করার পর ডেমনট্রাস তাদের দুজনকেই একেবারে ধরে নেয়। এবং ডেমনট্রাস ফিউরিয়াসার মাকে ধরে নেওয়ার পর সে তাকেও জিজ্ঞাসা করে তারা কোথা থেকে এখানে এসছে বলে এবং তারা যেই জায়গা থেকে এসেছে তাকে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য সে বলে। কিন্তু ফিউরিয়াসার মা সবকিছুকে বলতে একেবারেই মানা করে দেয়, যার ফলে ডেমনট্রাসও অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। এই জন্য ডেমনট্রাস ফিউরিয়াসার মাকে জীবন্ত একেবারে জ্বালিয়ে দেয় এবং এর পরিবর্তে সে ফিউরিয়াসাকে একেবারে নিজের কাছে রেখে নেয় এবং সে নিজের সমস্ত লোকের সাথে ওই জায়গা থেকে একেবারেই চলে যায়। এবং এরপরে যখন ডেমনট্রাস নিজের সমস্ত সাথীকে নিয়ে ওখান থেকে যাচ্ছিল তখনই সে একটি নেড়া মানুষকে দেখতে পায় যে বেসিক্যালি ইমোর্টাল জোয়ের সোলজার ছিল এবং সে ওখানে তাকে একা দেখে সে ওই মানুষটিকে একেবারে ক্যাপচার করে নেয় এবং তাকে ধরে নেওয়ার পর ডেমনট্রাস তাকে জিজ্ঞাসা করে সে কে এবং সে কোথা থেকে এসেছে এবং সেই সোলজারটি ডেমনট্রাসকে সবকিছুই একেবারে বলে দেয় এবং সে ডেমনট্রাসকে বলে দেয় সে যেই রাস্তার মধ্যে দিয়ে এসেছে সেই রাস্তার মধ্যে সে একটি বড় এলাকাকে পাবে যেটি আসলে ইমোর্টাল জোয়ের একটি সিটাডেল এবং এই সিটাডেলের মধ্যে অনেক বেশি পরিমাণে খাওয়ার এবং জলও রয়েছে। কিন্তু ওই জায়গার মধ্যে ইমোর্টাল জো পুরোভাবে রাজত্ব চালিয়ে যায়। খাওয়ার এবং জলকে শোনার পরই ডেমনট্রাস একেবারে বেঁচে নেয় যে সে সোজা এখন ইমোর্টাল জোয়ের সিটাডেলের কাছে যাবে এবং সেখানে গিয়ে সে ইমোর্টাল জোয়ের কাছ থেকে সমস্ত খাওয়ার এবং জলকেও একেবারে ছিনিয়ে নিবে এবং এরপর সে এই পুরো এলাকাকেও একেবারে বন্দি করে নেবে। এবং এটিকে চিন্তা করে ডেমনট্রাস তার সমস্ত লোকদেরকে নিয়ে ওখানে চলে যায় এবং ডেমনট্রাস ইমোর্টাল জোয়ের কাছে পৌঁছে গিয়ে সে তাকে বলে একেবারে সারেন্ডার করে দেওয়ার জন্য, কারণ সে এখনের পর থেকে ওই জায়গার মধ্যে নিজের রাজত্বকে একেবারেই চালিয়ে যাবে। কিন্তু ওখানে আমরা দেখতে পাই ইমোর্টাল জো তার সোলজারদের সাথে ওখানে একেবারে অ্যাটাক করে দেয়, যার ফলে ইমোর্টাল জোয়ের সমস্ত সোলজার ডেমনট্রাসের সোলজারের উপর একেবারে গুলি দিয়ে অ্যাটাক করতে থাকে। এমনকি তারা বোমকে ব্যবহার করে তাদের উপরেও বড় বড় ধামাকা করতে থাকে এবং এটিকে দেখে ডেমনট্রাস অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং এরপরে ডেমনট্রাস তার বেঁচে থাকা লোকদেরকে নিয়ে সে ওখান থেকে একেবারে পালিয়ে যায় এবং ওই লয়ের মধ্যে ডেমনট্রাসের অনেকগুলো লোকই একেবারে মারা যায়। এই কারণে ডেমনট্রাস ইমোর্টাল জোয়ের কাছ থেকে খাবার এবং জলকে নেওয়ার জন্য সে অন্য কিছুকে একেবারে প্ল্যান করতে থাকে এবং এর কিছু পরেই ডেমনট্রাস জানতে পারে সিটাডেলের পাশে একটি গ্যাস টাউন রয়েছে যেখান থেকে ইমোর্টাল জো একেবারে অয়েলকে পেয়ে থাকে এবং ওই অয়েলকে ব্যবহার করে নিজের সমস্ত ধরনের অস্ত্র এবং গাড়িগুলোকে অপারেট করে থাকে সেটিকেও সে জানতে পেরে যায় এবং এটিকে জানার পরেই ডেমনট্রাস যেটাকে প্ল্যান করতে থাকে যে সে সোজা একেবারে গ্যাস টাউনকে একেবারে বন্দি করে নেবে এবং এরপরে সে ইমোর্টাল জোয়ের কাছে গিয়ে সে একটি সমঝোতা করবে। এই জন্য ডেমনট্রাস তার সমস্ত লোকদেরকে নিয়ে সোজা গ্যাস টাউনের উপরে একেবারে অ্যাটাক করে দেয় এবং ওখানে সে সমস্ত সোলজারকে মেরে সে ওই গ্যাস টাউনকে একেবারে বন্দি করে নেয়। একবার গ্যাস টাউনকে পুরোভাবে বন্দি করে নেওয়ার পরই ডেমনট্রাস সোজা নিজের লোক এবং ফিউরিয়াসাকে নিয়ে একেবারে সে সিটাডেলের মধ্যে একেবারে পৌঁছে যায় এবং ওখানে গিয়ে সে সমঝোতা করে সে ইমোর্টাল জোকে বলতে থাকে এখন থেকে সেই তাকে সমস্ত ধরনের ক্রুড অয়েল দিবে, এর পরিবর্তে তাকে অনেকটাই বেশি পরিমাণে
খাবার এবং পরিষ্কার জল দিতে হবে। এবং এখানে ডেমনস্ট্রেস সে তার কিছু সোলজারকে ক্রুড অয়েলের কাছে রেখে সে বলেছিল তাদেরকে যদি ইমোর্টাল জো একেবারে মেরে দেয় তারা যেন একেবারেই ওই গ্যাস টাউনকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। ইমোর্টাল জো যখনই এই সমস্ত কথাগুলোকে একেবারেই শুনে নেয় তখনই সে বুঝতে পেরে যায় তার কাছে আর কোনো প্রকার অপশন নেই বলে, কারণ তার জন্য গ্যাস টাউন অনেকটাই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ তার জন্য অয়েল অনেকটাই বেশি পরিমাণে দরকারি ছিল। এবং সে ওই ক্রুড অয়েলকে ব্যবহার করে ভেহিকেল এবং তার সমস্ত অস্ত্রগুলোকে সে একেবারে অপারেটেড করে থাকতো। এই জন্যই তার জন্য অয়েল এবং গ্যাস টাউন অনেকটাই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ছিল। এই কারণে ইমোর্টাল জো ডেমনস্ট্রেসের ডিলকে একেবারে মেনে নেয়। এই জন্যই ইমোর্টাল জো ডেমনস্ট্রেসকে বলতে থাকে যেমন কিছু সময় অন্তর অন্তর অয়েল এবং ক্রুড অয়েল তাদেরকে দেয় এবং এর পরিবর্তে তারা তাদেরকে পরিষ্কার জল এবং খাবারও দেবে। এবং এখানে আমরা এটাও দেখতে পাই ডেমনস্ট্রেসের লোকেরা এখানে ফিউরিয়াসাকেও নিয়ে এসেছে এবং ওখানেই ইমোর্টাল জো ডেমনস্ট্রেসকে বলতে থাকে তাদের এই ডিলের সাথে সেই মেয়েটিকেও চায়। এবং ডেমনস্ট্রেস এই কথাকে শুনে একেবারে রাজিও হয়ে যায় এবং এই কারণে সে ফিউরিয়াসাকে ইমোর্টাল জোকে দিয়ে দেয়। এবং এরপরে ইমোর্টাল জো ফিউরিয়াসাকেও বাকি সমস্ত ওয়াইফের সাথে সাথে একেবারে বন্দি করে দেয়, যাতে ফিউরিয়াসা যখন বড় হয়ে যাবে সেও যাতে ফিউরিয়াসাকে নিজের ওয়াইফ বানাতে পারে, যার ফলে সে তার কাছ থেকেও নতুন নতুন বাচ্চাকে রিপ্রোডিউস করাতে পারবে। এবং এরপরে আমরা দেখতে পাই ফিউরিয়াসা অনেকটা সময় ধরে ইমোর্টাল জোয়ের ওয়াইফদের সাথেই থাকতো এবং সে ওখানে থেকে সে ইমোর্টাল জোয়ের ওয়াইফদের অনেকটাই দুরবস্থা দেখে। এই জন্য ফিউরিয়াসা সুযোগ বুঝে ওখান থেকে একেবারে পালিয়ে যায় এবং এরপরে সে ইমোর্টাল জোয়ের সোলজারদের সাথেও একেবারে ঢুকে যায় এবং সে ওখানে নিজের আইডেন্টিটিকে লুকিয়ে সে ইমোর্টাল জোয়ের জন্য ওখানে কাজ করতে থাকে। ফিউরিয়াসা এই সমস্ত কাজে অনেকটাই বেশি পরিমাণে পারদর্শী ছিল, এই জন্য ফিউরিয়াসাকে অনেক বেশি পরিমাণে কাজও দেওয়া হচ্ছিল। এইভাবেই অনেক বছর চলে যায় এবং ফিউরিয়াসাও অনেকটাই বড় হয়ে যায় এবং এরপরে ফিউরিয়াসার ইমপ্রুভমেন্ট এবং ভালো কাজগুলোকে দেখে তাকে ওয়াল ট্যাঙ্কারের ড্রাইভার বানানো হয়। এই জন্য তার এখনের কাজ হলো ওয়াল ট্যাঙ্কে একেবারে ড্রাইভ করে সে ওই খালি ট্যাঙ্কগুলোকে একেবারে গ্যাস টাউনের কাছে নিয়ে যাবে এবং এরপরে সে ওই খালি ট্যাঙ্কগুলোকে ভরে ওই সমস্ত খালি ট্যাঙ্কগুলোকে সে গ্যাস টাউন থেকে সিটাডেল পর্যন্ত নিয়ে আসবে। এবং এই সময়ের মধ্যে ফিউরিয়াসের সাথে একটি ছেলের দেখা হয় এবং এরপরেই তারা দুজনে খুবই ভালো বন্ধু হয়ে যায়, যারা আসলে দুজনে মিলেই অয়েল ট্যাঙ্কে একেবারে ড্রাইভ করে থাকে। এবং এর আগে সবকিছু একেবারে ঠিকই চলছিল, কিন্তু এরপরে ডেমনস্ট্রেস অর্থাৎ আমাদের থর ভাই সিটাডেলকে একেবারে বন্দি করতে চেয়েছিল, অর্থাৎ সে এখনো সিটাডেলকে বন্দি করার প্ল্যানিংকে এখনো ছাড়েনি, কারণ সে এখন শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ে এবং তার জন্য এখন সঠিক সময় একেবারে এসে গিয়েছে। এবং সে প্ল্যানিং করে যে যখন সিটাডেল থেকে খালি ট্যাঙ্কগুলো গ্যাস টাউনের মধ্যে আসবে তখন সে ইমোর্টাল জোয়ের সমস্ত সোলজারগুলোকেই একেবারে মেরে দিবে এবং এরপরে সে ধীরে ধীরে বাকি সমস্ত সোলজারদেরকেও একেবারে মেরে সে সোজা ইমোর্টাল জোয়ের সিটাডেলকেও একেবারে বন্দি করে নেবে। এবং এর জন্য আমরা দেখতে পাই ডেমনস্ট্রেস বুলেট ফার্মকেও একেবারে বন্দি করে নেয়, কারণ ইমোর্টাল জোয়ের সিটাডেলের মধ্যে যেই সমস্ত অস্ত্রগুলো আসতো সেগুলো সবকটি একেবারে বুলেট ফার্ম থেকে আসতো এবং ডেমনস্ট্রেস বুলেট ফার্মকে একেবারে বন্দি বানিয়ে নেওয়ার পর ইমোর্টাল জোকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল বানিয়ে দেয়। এবং এরপরে যখন ওয়ার ট্যাঙ্কার গুলো গ্যাস টাউনের মধ্যে একেবারে চলে আসে তখনই ডেমনস্ট্রেস নিজের প্ল্যানকে একেবারে অ্যাক্টিভেট করে দেয় এবং অয়েল ট্যাঙ্কারের সাথে যে সমস্ত সোলজার গুলো এসেছিল তাদের উপরেও সে একেবারে অ্যাটাক করে দেয় এবং এখানে সমস্ত সোলজারই একেবারে মারা যায়, কিন্তু অয়েল ট্যাঙ্কারের দুটো মানুষ একেবারে বেঁচে যায় এবং ওই বেঁচে থাকা মানুষ দুটি হলো ফিউরিয়াসা এবং তার বন্ধু, যারা অয়েল ট্যাঙ্কে একেবারে ড্রাইভ করে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই তারা দুজনে মিলেই ডেমনস্ট্রেসের অনেকগুলো আর্মিকেই মেরে দেয়, এমনকি তারা ওখানে সমস্ত কিছুকেই একেবারে ধ্বংসও করে দেয়। কিন্তু এরপরেও ডেমনস্ট্রেস এবং তার লোকেরা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, এই জন্য ফিউরিয়াসা এবং তার বন্ধু ওখান থেকে একেবারে পালিয়ে যায়। কিন্তু ডেমনস্ট্রেস এবং তার লোকেরা তাদের পিছু করতে করতে তাদেরকে খুব তাড়াতাড়ি একেবারে ধরে নেয় এবং ডেমনস্ট্রেস তাদের দুজনকে ধরে নেওয়ার পর তাদের প্ল্যানকে সে রিভিল করে এবং তার প্ল্যান ছিল এই সমস্ত সোলজার গুলোকে একেবারে মেরে দেওয়ার পরই সে সিটাডেলকেও একেবারে কবজা করে নিবে। কিন্তু তারা দুজনেই তার অনেকগুলো সোলজারকেই একেবারে মেরে দিয়েছে এবং এই জন্যই তার প্ল্যানিংটাও একেবারে খারাপ হয়ে গিয়েছে। এই জন্য সে তাদের দুজনকে একেবারে শাস্তি দেবে। এই জন্য ডেমনস্ট্রেস তাদের দুজনকে বাইকের পিছনে বেঁধে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে নিয়ে চলে যেতে থাকে এবং এখানে আমরা দেখতে পাই ফিউরিয়াসার একটি হাতও খুবই খারাপভাবে ড্যামেজ হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই ফিউরিয়াসার সুযোগ বুঝে ওখান থেকে একটি বাইককে নিয়ে একেবারে সিটাডেলের মধ্যে পৌঁছে যায় এবং সে সিটাডেলের মধ্যে পৌঁছে যাওয়ার পরে ইমোর্টাল জোকে সমস্ত ধরনের কাহিনীকে একেবারে বলে দেয়, যার ফলে ইমোর্টাল জো ডেমনস্ট্রেসের প্ল্যানকে একেবারে বুঝে যায় এবং সে জানতে পেরে যায় ডেমনস্ট্রেস তার জায়গাকে নিতে চায় বলে এবং এর জন্য ইমোর্টাল জো তার আর্মিকে তৈরি করতে থাকে এবং এরপরে সে সোজাসুজি ডেমনস্ট্রেসের উপরে অ্যাটাক করতেও চলে যায়। এবং এখানে আমরা দেখতে পাই ফিউরিয়াসা নিজের কেটে যাওয়া হাতের জায়গায় একটি যান্ত্রিক হাতকেও একেবারে লাগিয়ে নেয়, যার ফলে তার ওই হাতটিও একেবারে ঠিক হয়ে যায় এবং এরপরে সে নিজের গাড়িকে উঠিয়ে ডেমনস্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে চলে যায়। এবং এখানে আমরা দেখতে পাই ইমোর্টাল জো এবং ডেমনস্ট্রেস
ডেমনস্ট্রেসের সোলজাররা একেবারে সাথে লড়াই করতে থাকে, কিন্তু ডেমনস্ট্রেস সুযোগ বুঝে ওই লড়াই থেকে একেবারেই পালিয়ে যায় এবং ডেমনস্ট্রেসের সাথে আরো 4টি লোক ছিল এবং তারা 5 জনে ওখান থেকে দূরে পালাতে থাকে যাতে তারা ইমোর্টানজো এবং তাদের সোলজারের হাত থেকে নিজেদের জীবনকে বাঁচাতে পারে। কিন্তু আমরা দেখতে পাই ফিউরাসা তাদেরকে একেবারেই খুঁজে নেয় এবং সে খুব তাড়াতাড়ি ডেমনস্ট্রেসের পিছু করতে থাকে এবং সে পিছু করতে করতে সে ডেমনস্ট্রেসের 4টি লোককে একেবারে মেরে দেয় এবং এরপরে আমরা দেখতে পাই ফিউরাসা ডেমনস্ট্রেসকে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড করে তার হাত এবং পাকে একেবারে বেঁধে দেয়। তখনই ডেমনস্ট্রেস ফিউরাসাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে এতটা বেশি পরিমাণে ঘৃণা করে। এর উত্তরে ফিউরাসা বলে সেই তার মাকে একেবারে মেরে দিয়েছিল এবং সেই তার ছোটবেলার জীবনকে একেবারে খারাপ করে দিয়েছিল বলে। এবং এখানে ডেমনস্ট্রেস বুঝতে পেরে যায় ফিউরাসা হলো সেই ছোট বাচ্চা মেয়ে যাকে সে অনেক বছর আগে একেবারে ধরে নিয়েছিল এবং এরপরে এই মুভিটি একেবারে শিফট হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পাই ফিউরাসা ডেমনস্ট্রেসকে একেবারে মারেনি, বরং সে ডেমনস্ট্রেসকে একেবারে মাটির মধ্যে গেড়ে দেয় এবং তার উপরে সে একটি নতুন গাছকেও লাগায় এবং এরপরে ডেমনস্ট্রেস নিজের অবস্থাকে দেখে আস্তে আস্তে মারা যেতে থাকে এবং ফিউরাসা এইভাবে ডেমনস্ট্রেসের কাছ থেকে নিজের রিভেঞ্জ নেয় এবং এর সাথে আমরা দেখতে পাই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি আগেই বলে দিয়েছিলাম এই মুভিটি 2015-তে আসা ম্যাড ম্যাক্স মুভির সেকেন্ড পার্ট, কিন্তু এই মুভির মধ্যে যে ফিউরাসাকে আমরা দেখতে পেয়েছিলাম এবং এই মুভির মধ্যে যে কাহিনীকে আমরা দেখতে পেয়েছিলাম সেটি 2015-তে আসা ম্যাড ম্যাক্স মুভির আগের কাহিনী। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লাগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।